আর কষ্ট। ওনার কথা শুনে পুরনো সকল প্রতিশোধ তখন যেন মাথা চাড়া দিয়ে উঠলো আমার। ভাবলাম তোমাকে জব্দ করে আমার মেয়েকে জিতিয়ে দেবার এই তো সুযোগ। তাই সৌহার্দের বাবার কথায় রাজি হয়ে যাই আমি জানতাম না উনি আসলে আমাকে চিনলেন কি করে, বা আমার বিষয়ে এত কিছু জানলেন কি করে। তখন নিজের মেয়ের জিত আর তোমার সর্বনাশ দেখতে ভেতরে এতটাই উত্তেজনা কাজ করছিল, এত কিছু ভাবার সময় পাইনি। এরপর সমস্ত পরিকল্পনা অনুযায়ী বিয়ের দিন তোমাকে কিডন্যাপ করা হলো আর তোমার জায়গায় বসিয়ে দেওয়া হলো আমার মেয়ে প্রজ্ঞাকে। অথচ বেচারা সৌহার্দ্য এর কিছুই জানতে পারলো না। ও নিজের অগোচরে আমার মেয়ের সাথেই বিয়েটা করে নিল। জীবনে একবারের জন্য হলেও মা বলে ডেকেছিলাম তোমায় আমি, সেই তুমি আমার এত বড় সর্বনাশ কি করে করলে? আমি যা করেছি নিজের মেয়ের ভালোর জন্য করেছি, ওর সুখের জন্য। তোমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছি আমি। ভালোর জন্য? সুখের জন্য? কিসের ভালো করলে তুমি নিজের মেয়ের? কেউ এসে তার ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব দিল, সেটাও এরকম ছলনার আশ্রয় নিয়ে, আর তুমি কিনা তার কথা মেনে নিলে? আমি জানি না তখন কি ভেবে ওনার কথায় রাজি হয়ে গিয়েছিলাম আমি, কিন্তু নিজের মেয়েকে সুখী করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। না, মিথ্যে বলছো তুমি। শুধু নিজের মেয়ের সুখের জন্য না, আমাকে দুঃখ আর কষ্ট দেবার পৈশাচিক আনন্দ তোমার বিবেক উপলব্ধি লোপ পাইয়ে দিয়েছিল। তাই এত বড় একটা অন্যায় করলে তুমি। আর সুখ? কিসের সুখ? তুমি জানো তুমি নিজের অজান্তে মেয়ের কত বড় সর্বনাশ করে দিয়েছো? সর্বনাশ? কিসের সর্বনাশ করেছি আমি? দেখো, তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি সৌহার্দের বাবার কথা বলছি। তুমি নিশ্চয় জানো না ওই লোকটার মুখ্য উদ্দেশ্য কি? কি ভেবেছো উনি সেদিন এমনি এমনি তোমার মেয়েকে ছেলের বউ করে নিয়েছেন? ওনার উদ্দেশ্য কখনোই নিজের ছেলের বা তোমার মেয়ের ভালো করা ছিল না। তাহলে কি ছিল তার উদ্দেশ্য? খুন। নিজের ছেলেকে খুন করাই একমাত্র উদ্দেশ্য তার। তোমার মেয়ে অর্থাৎ প্রজ্ঞাকে সৌহার্দের সাথে বিয়ে করানো ওনার ষড়যন্ত্রের একটা অংশ ছিল, আর কিছুই না। এতে শুধু ওনার নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছুই ছিল না। খুন? এসব কি বলছো তুমি? আর উনি ওনার নিজের ছেলেকে খুন কেন করতে যাবেন? তোমার কথা বিশ্বাস করতে পারছি না আমি। হ্যাঁ, এটাই সত্যি, আর তার প্রমাণ আমি নিজে। উনি এতদিন আমাকে ব্যবহার করেছেন নিজের ছেলের সর্বনাশের জন্য। ভাগ্যে সেই জঘন্য পাপটা করার আগে ওই বুড়োর আসল রূপটা চলে এসেছে আমার সামনে, নয়তো অনেক বড় অনর্থ হয়ে যেত। তোমার কথা শুনে ভয়ে পা হাত ঠান্ডা হয়ে আসছে আমার। ওই লোকটা এতটা মারাত্মক সত্যি আগে স্বপ্নেও ভাবতে পারিনি। তাহলে নিজের সন্তানকে কেউ খুন করার কথা ভাবতে পারে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, আমার মেয়ে কোথায়? ও ভালো আছে তো? নিজের মেয়ের জন্য খুব চিন্তা তোমার, তাই না? কি হলো, কথা বলছো না কেন? আমি জানি মেয়ের জন্য অনেক চিন্তা তোমার। ভেবো না, সে সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে, এই যেমন তুমি রয়েছো এখানে। তোমরা আমার মেয়েকে বন্দি করে রেখেছো, তাই না? দেখো, আমি তো সব স্বীকার করে নিয়েছি। আর কি জানবার আছে আমার কাছে তোমার? দয়া করে ছেড়ে দাও। তোমাকে বন্দি করে ফেলে রাখার কোনো উদ্দেশ্য আমার নেই। সম্পর্কের অমর্যাদা তুমি করতে পারো, কিন্তু আমি জেমিন রহমানের মেয়ে। সে আমার সম্পর্কে আমার মামি হলেও মায়ের থেকে কোনো অংশে কম নয়। আমাকে সে এমন কোনো শিক্ষা দেয়নি যা কাছের মানুষকে আঘাত করতে সাহায্য করে। তুমি আমায় নিজের মেয়ে নাই ভাবতে পারো, কিন্তু তাই বলে তুমি আমার বাবার স্ত্রী এটা অস্বীকার করতে পারি না আমি। আমায় ক্ষমা করে দে মা। আমি জানি তোর সাথে যা করেছি আমি তার সামনে পৃথিবীর কোনো ক্ষমাই পর্যাপ্ত নয়, কিন্তু এছাড়া আর কি উপায় আছে আমার কাছে? তুই বল, কি করলে আমায় ক্ষমা করে দিবি তুই? আমি তোমার ক্ষমা করার কেউ নই। তাছাড়া শুধু ক্ষমা লাভ মানুষকে কখনোই পরিশুদ্ধ করে না। পরিশুদ্ধ করে তার অন্তরের পরিবর্তন, তার অনুতপ্ত উপলব্ধি। যে অন্যায় করেছো জীবনে, সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা করো তার পুনরাবৃত্তি হবে না আর কখনো। সেটাই হবে আমার তরফ থেকে তোমার আসল ক্ষমা। এবার চলো। কোথায় যাব আমি? নিজের মেয়ের কাছে। তাকে মুক্ত করতে হবে না তোমার? কিন্তু কোনো কিন্তু নয়। তবে এখানে শেষ নয়, আমাদের আরও একটা বড় কাজ বাকি এখনো। সেটা হলো সৌহার্দের বাবার পর্দা ফাঁস করা, ওনার সকল রহস্য খুঁজে বের করা। ঠিক কোন কারণে নিজের ছেলেকে খুন করতে চাইছেন তিনি, সেটা জানতে হবে আমাদের। ওনার এই ভালো মানুষের আড়ালে চালানো ষড়যন্ত্র আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। আমিও এর শেষ দেখতে চাই। ঠিক আছে মা, চল। আর আমি তোকে কথা দিচ্ছি,
তোকে যথাসাধ্য সাহায্য করব আমি। ওই লোকটার একটা শাস্তি হোক আমিও চাই। যথেষ্ট খেলা করে নিয়েছে আমাদের সকলকে নিয়ে, এবার ওর মুখোশ টেনে খুলে ফেলার সময়। শ্রেষ্ঠা বুঝতে পারে প্রজ্ঞার মায়ের সত্যিই বদল ঘটেছে। নিজের কৃতকর্মের জন্য সে যথেষ্ট অনুতপ্ত। এরপর শ্রেষ্ঠা তার সকল বাঁধন খুলে দিল। একটু পরে দুজনে মিলে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমার বাড়িতে প্রজ্ঞার সামনাসামনি বসে আছে আমি। ওর সামনে শ্রেষ্ঠা রেখে যাওয়া খাবারগুলো এখনও পড়ে আছে, এখনও কিছু মুখে তোলেনি। আমি প্রজ্ঞাকে নিজের বাবার সকল ষড়যন্ত্রের কথা খুলে বলি। সে যে আমাকে খুন করার জন্য উপদ্রীপ হয়েছে এটা শুনে বেশ অবাক হয়ে যায়। অবশ্য ও সেদিন একটা ভুল করেছিল আমার সাথে, আর সেই কাজটা অনেকটা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্যই হয়েছিল। প্রজ্ঞা এখন নিজের সমস্ত কৃতকর্মের জন্য অনুতপ্ত। ও সত্যি আমার ক্ষতি কখনোই চায়নি, শুধুমাত্র সংসার করতে চেয়েছিল আমার সাথে। তবে ও শ্রেষ্ঠার সাথে যা করেছে তার জন্য হয়তো কখনোই ক্ষমা করতে পারবো না ওকে। এর উপযুক্ত শাস্তি ওকে দেব আমি, তবে এখন নয়। কি হলো, এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে, খেয়ে নাও কিছু। আমি খাবো না কিছুই, আর আমি তো মরেই যেতে চাই। এই অভিশপ্ত জীবন নিয়ে আর কি হবে আমার? নাটক করো না আমার সামনে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি নাটক করি বলে মনে হচ্ছে তোমার? তো কি মনে হবে আর? তোমার আপাদমস্তক নাটক আর ছলনায় পরিপূর্ণ। আমার ভাবতে ঘৃণা লাগছে, তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছি আমি। কিভাবে পারলে এটা আমার সাথে করতে? কেন এক কথা বারবার বলে কি আনন্দ পাচ্ছ তুমি? বলবে আমায়? এর থেকে বরং মেরে ফেলো না আমায় তুমি। বাহ, এখন এত বড় সিনেমা দেখছি, এতক্ষণ তাও ছিল শুধু নাটকের পর্যায়ে। আমায় ছাড়বে না তাই তো? ছাড়বো না বলিনি, তবে তোমায় এখানে যে বন্দি করেছে তোমাকে মুক্ত করার কাজটাও তো তারই হওয়া উচিত, তাই না? আমি শুধু পাহারা দিচ্ছি তোমায়। শ্রেষ্ঠার কথা বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা যদি ওকে সন্দেহ করে বা ধরে ফেলে ও আমি নই, তখন কি হবে? কেন, তোমার খুব চিন্তা হচ্ছে বুঝি ওর জন্য? এত দরদ আগে কোথায় ছিল? বলো বলো, যত খুশি বলে নাও আমায়, কিন্তু আমার সত্যি ওর জন্য চিন্তা হচ্ছে। এটা তুমি বিশ্বাস না করলেও আমার চিন্তা পাল্টে যাবে না। ভাট কম বকো, যা দিয়েছি খেয়ে উদ্ধার করো। তোমায় মেরে জেলে দিতে চাই না আমি। তুমি যতক্ষণ আমায় ক্ষমা না করবে, আমায় বিশ্বাস না করবে, আমি কিচ্ছু খাবো না, না খেয়ে মরে যাবো দরকার হলে। আবার নতুন নাটক? ক্লান্ত হয়ে যাচ্ছি তোমার নাটক দেখতে দেখতে। করে নাও, এখন তো অপমান ছাড়া আর কিছুই জুটবে না আমার ভাগ্যে, জানি তো আমি। আমি তখন কিছু বলতে যাব, ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। নিশ্চয়ই শ্রেষ্ঠা এসেছে। এই সময় ও ছাড়া আর কারো আসার কথা না এখানে। স্টোর রুমের দরজা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম আমি। তারপর দরজা খুললাম। দরজা খুলতে দেখি সামনে বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে এই সময় বাড়িতে দেখে প্রচণ্ড ভয় হতে লাগলো আমার। এই সময় ওনার বাড়িতে আসাটা মোটেও ঠিক হলো না। এখন নকল শ্রেষ্ঠা অর্থাৎ প্রজ্ঞাকে বাড়িতে বন্দি অবস্থায় দেখে ফেললে কি হবে, সে ভয়ে হাত পা কাঁপছে আমার। কি হলো, আমাকে দেখে যেন ভয় পেয়ে গেলি? কি ব্যাপার? ভয় পাবো কেন, কি যে বলো না, ভেতরে আসো। শোষটা কবে ফিরবে, কিছু বলে গেছে তোকে? না, কিছু বলে যায়নি। ও, আমাদের কথা শেষ হতে না হতেই উপরের রুম থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসলো। আমি বেশ বুঝতে পারলাম কণ্ঠস্বরটা প্রজ্ঞান, আর কারণায় বদমাশ মেয়েটা ঠিক একটা ঘটনা ঘটিয়ে চাললো। এদিকে বাবা হকচকে উঠলেন শব্দটা শুনে। কি হলো, ওপারের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো কার? কি যে বলো না, কার চিৎকারের আওয়াজ আসবে ওপর থেকে? এই বাড়িতে আমি আর তুমি ছাড়া কে আর আছে? কিন্তু আমি যে স্পষ্ট শুনতে পেলাম। আরে ভুল শুনেছো না, মানে ভুল বলতে হয়তো বুঝতে ভুল হয়েছে তোমার। কি বলছিস কি তুই? শব্দটা হয়তো পাশের বিল্ডিং থেকে এসছে। কেন, এরকম কিছু কি হতে পারে না? হ্যাঁ, ঠিক বলছিস, তাও হতে পারে। আচ্ছা যাক সে কথা, এখন চল ফ্রেশ হয়ে আসি একটু। ঠিক আছে যাও। বাবা এই সময় বাড়িতে চলে আসায় বিশাল ঝামেলায় পড়ে গেছে আমি। একবার রেস্টুরেন্টে নকল চেষ্টাকে বন্দি অবস্থায় দেখতে পেলে সর্বনাশ ঘটবে। জানি না তখন আমি কি করে সামাল দেব। এই ভেবে সোফার উপরে বসে পড়ি আমি। না, একবার উপরে যেতে হবে, তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে কাটিয়ে দিয়েছি নিজেকে। কিন্তু বারবার তো আর এক অজুহাত শুনবে না কেউ। ভুলটা আমারই। ওর মুখটা বেঁধে রেখে আসলে এই ফালতু টেনশনে বই বেড়াতেই হতো না। এখন উপরে গিয়ে তাই করতে হবে, যাতে ও আর ঝামেলা না করতে পারে। এই ভেবে সোফা ছেড়ে উঠে পড়ি আমি। উঠে দাঁড়াতে দেখি বাবা পা টিপে টিপে এগিয়ে আসছে আমার দিকে। উনি হয়তো ভাবতে পারিনি আমি দেখে ফেলবো তাকে। আর ডানারটা পেছনে লুকোনো। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি তার এই আচরণে বেশ ভীত সশস্ত্র হয়ে পড়ি, আর তার মতিগতি ঠিক বুঝতে পারছি না।
বাবা কি হলো, কিছু বলবে? কি হলো, কোনো কথা বলছো না কেন? কিছু তো বলো। আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একেবারে আমার নিকটে চলে আসলো সে। ওনার এই আচরণে পুরো হতভঙ্গ হয়ে গেছে আমি। পিছন থেকে সে নিজের হাতটা বের করে আনলো এক পর্যায়ে, তার এক হাতে লোহার রড। আমাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে রডটা দিয়ে সজোরে আমার মাথায় একটা আঘাত করলো। আঘাত করে মেঝেতে ফেলে দিল আমায়। যদিও তখন আর কিছু ভাবার পরিস্থিতিতে নেই আমি, তবে এতটুকু বুঝতে পারছি বাবা নিশ্চয়ই নকল সৃষ্টাকে দেখে ফেলেছে, আর ওই হয়তো সবটা জানিয়ে দিয়েছে তাকে। এই লোহার রডটা স্টোর রুম ছাড়া আর কোথাও থেকে পাওয়া যাওয়ার কথা না। তার মানে আমার ধারণা সত্যি। চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো আমার। বুঝতে পারলাম জ্ঞান হারাতে চলেছি আমি। এরপর আর কিছু মনে নেই। চোখ মেলে দেখতে পাই স্টোর রুমে হাত পা বাঁধা অবস্থায় বন্ধ হয়ে পড়ে আছি আমি। নকল সৃষ্টা নেই, শুধু আমি একা। আসলে মেয়েটা আবারও আমাকে ধোঁকা দিল। ওকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার। যদি ওর সামান্যতম পরিবর্তন আসতো, ওর ভাবনায় আমার সাথে কিছুতে এটা করতে পারতো না। টের পেলাম কেউ আসছে রুমের দিকে। একটু পরে দেখলাম সে আর কেউই নাই। বাবা এসে আমার সামনে একটা চেয়ারে বসলো। তার হাতে একটা পিস্তলটা পকেট থেকে বের করে আমার সামনে টেবিলের উপর রাখলো। তারপর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি খবর মিস্টার সৌহার্দ্য? তার মানে জ্ঞান ফিরেছে? তুমি আমার বাবা হয়ে এটা করতে পারলে আমার সাথে? বলো, এত বড় প্রতারণা কি করে করলে আমার সাথে? প্রতারণা করেছি? কিসের প্রতারণা করেছি আমি? আবার জিজ্ঞেস করছো কিসে প্রতারণা করছো? তুমি পিতা হয়ে এভাবে নিজের সন্তানকে পিছন থেকে ছুরি বসিয়ে দিলে কেন বাবা? এত বড় একটা জঘন্য কাজ কি করে করতে পারলে তোমার ছেলের সাথে? আমি সত্যিই ভেবে পাচ্ছি না। একদম ঠিক বলেছ। কোনো বাবা তার ছেলের সাথে এমন কাজ করতেই পারে না। আর আমি তো... কি হলো, থেমে গেলে কেন বাবা? এই থামো তো, বারবার কাকে এত বাবা বলছো? তোমার মুখ থেকে এই ডাকটা শুনে শুনে বিরক্ত হয়ে গেছি আমি। তুমি নিজের ছেলেকে খুন করতে চাইতে পারো, কিন্তু তাই বলে আমি আমার সম্পর্কটা অস্বীকার করতে পারি না। কে তোমার বাবা, কে ছেলে? যদি সম্পর্কের এতটাই গুরুত্ব তোমার কাছে, তবে শুনে রাখো, না আমি তোমার বাবা, না তুমি আমার ছেলে। আমার ছেলে একটাই, আর সে হলো মিছিল, আর কেউ না। কি বলছো তুমি এগুলো? আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, সে কারণে এগুলো বলছো, তাই না? যারা ঘৃণার বস্তু তাদেরকে কেবল ঘৃণাই করা যায়। আমার মনে তোমার জন্য ঘৃণা ছাড়া আর কোনো কিছুর স্থান নেই, না কোনো দিন ছিল। আর আমি কোনো মিথ্যা বলছি না তোমায়, তোমার বাবা আমি নই। কি বলতে চাও খুলে বলো, আর আমার প্রতি এত কিসের ঘৃণা তোমার সেটা বলো। সত্যি জানতে চাও তোমার প্রতি কিসের ঘৃণা আমার?